দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আবার বাড়তে শুরু করেছে চালের দাম। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব ঢাকা চেম্বারে সায় নেই এনবিআর চেয়ারম্যানের। ড্যাব সংশোধনে আবাসন ব্যবসায়ীদের আলটিমেটাম শেষ হচ্ছে বুধবার। দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমনের পর্যাপ্ত উৎপাদন আর আমদানির পরও বাড়ছে চালের দর। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সরু চালের দর বেড়েছে 10 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন, ধান সংকটের অজুহাতে দর বাড়িয়েছে চালকল মালিকরা। আর মিলারদের দাবি, ধানের দর বৃদ্ধির ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় খোলা বাজারে চাল বিক্রির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। পাইজামার গুটি স্বর্ণা দেশের বাজারে সবচেয়ে বেশি চাহিদা এই চালের। গেল 2-1 দিনে এই চালে কেজি প্রতি দর বেড়েছে 1 থেকে 1.5 টাকা। আর সপ্তাহের ব্যবধানে বিয়ার 28-এ 2 থেকে 3 টাকা বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা দরে। কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়ে সরু চালের দর উঠেছে 78 থেকে 86 টাকায়। সপ্তাহের ব্যবধানে হয়তো 3-4 টাকা বাড়ছে, কিন্তু আপনারা যদি রমজানের শুরু থেকে অথবা রমজানের আগে থেকে হিসাব করেন, সেই হিসাবে 10 টাকা 12 টাকা এরকম বাড়ছে। সুযোগ সন্ধানী লোক তো মিল মালিকরা, এই জন্য একটু বাড়াই নিল দামটা। এই দাম থাকবে না আশা করা যায়, দাম কমে যাবো। শুনি যে কমে যাচ্ছে, কমে যাবে। আসলে বাজার যখন আমরা কিনতে আসি তখন কিন্তু কমে পাই না, আমাদের কাছে অতিরিক্ত। এখানে উপায় না পেয়ে তো আমাদের বাধ্য হয়ে কিনতে হয়। শুধু খুচরা বাজার নয়, দর বৃদ্ধির প্রবণতা দেখা গেছে চালের সবচেয়ে বড় পাইকারি বাজার মোহাম্মদপুরের কৃষি মার্কেটে, যেখানে সপ্তাহ 2-এর ব্যবধানে প্রতি কেজি সরু চালে 7 থেকে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 74 থেকে 84 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, মিলগেটে 50 কেজির বস্তায় দর বেড়েছে 50 থেকে 200 টাকা মানভেদে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম, কেউ 100 বাড়াইছে, কেউ 50 বাড়াইছে, কেউ 150 বাড়াইছে বস্তায়। যে চাহিদা আরও দিতে পারছে না। তো মনে করেন গাড়ি 4 গাড়ি চালাচ্ছে একজনের, আমরা 10 জনের 10 গাড়ির অর্ডার দিচ্ছি, তো ওই সুযোগটা এরা নিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 অর্থ বছরের আমন মৌসুমে 58,34,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল, যেখান থেকে ধান পাওয়া গেছে 1,62,00,000 টন। এর বাইরে চলতি বছরের গেল সপ্তাহ পর্যন্ত 6 লাখ টনের মতো চাল আমদানি হয়েছে ভারত, পাকিস্তান সহ বিশ্বের কয়েকটি দেশ থেকে। তারপরেও দর বাড়ছে কেন? চালের দাম যেটা বৃদ্ধির কথা বলতেছেন, মিনিকেট যেটা ছিল 71 টাকা বা 72 টাকা, সেটা এখন বর্তমান বাজার 76 টাকা বা 78 টাকা। এটা তো আপনার বাজার, ধানের বাজারের উপরেই কিন্তু এই বাজার ব্যবস্থাপনা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে মিল মালিকদের এখানে কোনো করার কিছু নাই। তথ্যপত্রের একটা বিভ্রাট বা ঘাটতি থাকে, যার ফলে সরকার কিন্তু অনেক সময় চাইলেও ইনফর্ম পলিসি ডিসিশন নিতে পারে না। আমার কাছে মনে হয় যে এখন একটা ভালো একটা সময় যাচাই বাছাই করা, যে মাঠে কি পরিমাণ শস্য আছে, আগামী দিনগুলোতে কতখানি সরবরাহ হবে, কতখানি সরকারের মজুদ আছে, আমাদের চাহিদা কত, এই জিনিসগুলোকে চিন্তা করে সামনের দিনের অ্যাটলিস্ট 6 মাসের জন্য একটা ভালো পরিকল্পনা তৈরি করা, যেন আমরা খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে পারি। কৃষি বিভাগের হিসেবে দেশে বছরে চালের চাহিদা প্রায় 3.5 কোটি টনের মতো, বিপরীতে উৎপাদন হয় 4 কোটি টন। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান, যেখানে করমুক্ত আয় সীমা 5 লাখ টাকা ও একক ভ্যাট হার প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংগঠনটি বলছে, ধাপে ধাপে মওকুফ করা দরকার আমদানি পর্যায়ে উৎপাদনকারীদের আগাম কর। দেশে বর্তমানে বছরে 3.5 লাখ টাকা আয় করেন এমন ব্যক্তিদের কোনো কর দিতে হয় না। ঢাকা চেম্বার অব কমার্স বলছে, মূল্যস্ফীতির কারণে কমেছে মানুষের প্রকৃত আয়, বেড়েছে খরচ। এমন বাস্তবতায় আসছে অর্থ বছরের বাজেটে 3.5-এর পরিবর্তে করমুক্ত আয়ের সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে সংগঠনটি। আপনারা যদি এটা বাড়াতে বলেন, তাহলে যেই 40 লাখ এখন রিটার্ন দেয় সেটাও কমে যাবে। আর এগুলো যদি বাড়াতে যাই, তাহলে কারণ মিনিমাম ট্যাক্স তো এখন তো ধরেন মিনিমাম ট্যাক্স 5,000, এবার হয়তো আমরা একটু বাড়াবো, আপনারা সেগুলো পরামর্শ দিতে হবে। অন্যান্য জায়গায় ইজি দিলে, ইজি করলে তো আমাদের ট্যাক্স কালেকশন যে বাড়াইতে হবে দেশ চালানোর জন্য, সেটাও তো কিছু পরামর্শ দিতে হবে, সেটাও একটু মাথায় রাখেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে স্ট্যান্ডার্ড ভ্যাট হার 15%, তবে বিভিন্ন খাত ভেদে এ হার আছে 10, 7.5 এবং 5%। সংগঠনটির মতে বিভিন্ন মূসক হারের কারণে একদিকে যেমন বিপাকে পড়তে হয় ব্যবসায়ীদের, অন্যদিকে দক্ষতা ব্যাহত হয় কর প্রশাসনের। এমন সমস্যা সমাধানে একক ভ্যাট হার চালুর প্রস্তাব ডিসিসিআই এর। আমরা তো অবশ্যই ব্যবসায়ী মহল থেকে চাবো যে 5% করেন, কিন্তু এটা 5% থেকে যদি সিঙ্গেল ডিজিটে অ্যাক্রস দ্য বর্ডার একটা মানে ইকুয়াল ভ্যাট আনা যায়, যে নিচে 5 হাইয়েস্ট 10, যে ইট উইল বি ভেরি কনভিনিয়েন্ট। এবং এই জিনিসটা এবং অনানুষ্ঠানিক যে ব্যবসাগুলো আছে ওদেরকে মিনিমাম 1% করে দিয়ে হলেও কিভাবে আমরা ওটা ভ্যাটের আওতায় আনা যায় কিনা। ব্যবসায়ী মহলের তীব্র প্রতিরোধের কারণেই কিন্তু আমরা এই সিঙ্গেল ভিএটি রেটটাকে ইমপ্লিমেন্ট করতে পারিনি। আপনারা যদি সবাই একমত হন, আমিও একমত আপনাদের সাথে, ভ্যাটের হার প্রয়োজনে কিছুটা কমিয়ে হলেও আমরা যদি সিঙ্গেল রেট করতে পারি এটা সবচেয়ে ভালো হয়। জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রাক বাজেট আলোচনায় ঢাকা চেম্বার ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি, চামড়া, খাদ্য ও কোমল পানীয় সহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা। আমদানি পর্যায়ে লোকাল ভ্যাট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু ঝামেলা করছে। কর ছাড় দেওয়া হলেই ব্যবসা ও বিনিয়োগ বাড়বে, এমন চিন্তা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। পরামর্শ দিয়েছেন কর দেওয়ার মানসিকতা তৈরির। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব সংশোধনে আবাসন ব্যবসায়ীদের আলটিমেটাম শেষ হচ্ছে বুধবার। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে রিহ্যাব। মঙ্গলবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, ত্রুটিপূর্ণ ড্যাব বাস্তবায়ন হলে ঢাকা শহরের বাসযোগ্যতা হারাবে। পরিকল্পিত নগরায়নের জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব প্রণয়ন ও কার্যকরের সিদ্ধান্ত নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 2022 সালে। এলাকাভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নগর জীবন রেখা, ট্রানজিট ভিত্তিক উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়। তবে শুরু থেকেই নতুন ড্যাব নিয়ে আপত্তি জানিয়ে আসছেন আবাসন ব্যবসায়ীরা। তাদের দাবি 2008 সালের বিধিমালা অনুযায়ী ভবনের উচ্চতা আর ফ্লোরের অনুপাত সংশোধনের। 2 বছরের বেশি সময় ধরে ড্যাব সংশোধনের দাবি জানিয়ে আসছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। সবশেষ 19 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সংগঠনটি। সেই সময় শেষ হবার একদিন আগেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে রিহ্যাব। সংগঠনটি বলছে, ড্যাব সংশোধন না হলে হুমকিতে পড়বে দেশের আবাসন ব্যবসা, একই সাথে কর্মহীন হবে লক্ষাধিক শ্রমিক। ড্যাব সংশোধনের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। এই বৈষম্যমূলক ড্যাব কোনোভাবেই দেশে থাকতে পারবে না। আমরা চাই না, জনগণ এটা চাচ্ছে না, এটা বাতিল করা হোক এবং 2008-এর ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার আলোকে অবশ্যই আমাদের বাস্তবসম্মত ইমারত বিধিমালা প্রণয়ন করতে হবে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকা মহানগর ইমারত বিধিমালা অবশ্যই আপনারা বাস্তবায়ন করুন, দ্রুত বাস্তবায়ন করুন। একই সময়ে প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে নগর পরিকল্পনাবিদ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। সেখানে তারা অভিযোগ করেন, রিহ্যাবের প্রস্তাবে ঢাকার ইমারত নির্মাণ বিধিমালা ও ড্যাব সংশোধনের ক্ষেত্রে ঢাকার বাসযোগ্যতা ও সামগ্রিক জনস্বার্থ ও পরিবেশকে প্রাধান্য দেওয়া হয়নি। পরিকল্পনাবিদদের অভিযোগ, আবাসন ব্যবসায়ী ও স্বার্থ সংশ্লিষ্ট মহলের প্ররোচনায় একটি মন্ত্রণালয় ও রাজুক ভবন তৈরির বিধিমালা ও ড্যাব সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় ইমারত নির্মাণ বিধিমালা সংশোধন এবং ড্যাব সংশোধন নামে যা করেছে সেটা সেফ তামাশা পরিকল্পনার সাথে এই প্রক্রিয়াটা অচিরেই বন্ধ করতে হবে। ফারের মান হয় 1 থেকে 2.5-এর মধ্যে সাধারণত, অথচ 2008-এর বিধিমালাতে এই প্লট ভিত্তিক উন্নয়নে ফারের মান সর্বনিম্ন দেওয়া হয়েছিল 3.25 এবং সেখান থেকে 6-6.5 পর্যন্ত সর্বোচ্চ ছিল। তাহলে যেটা হচ্ছে যে আমাদের পৃথিবীর কোথাও এই ধরনের ফার নাই, অথচ ব্লক বেস ডেভেলপমেন্টে কোথাও কোথাও হয়তো 3, 4, 5 ফার থাকে, অথচ সেইটা আমরা ছোট প্লটের ক্ষেত্রে আমরা তৈরি করলাম, যার ফলশ্রুতিতে আমাদের 10 ফিট 12 ফিট পাশেও এখন আমরা দেখি 9, 10, 12 তলা ভবন হচ্ছে, অথচ এই পুরোটাই 2008-এর বিধিমালা এই সুযোগটা করে দিয়েছে। এমন অবস্থায় ড্যাব বিষয়ে সরকারকে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে আসার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উদ্বোধন করা হলো দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু। এতে করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে আগের চেয়ে কম সময়ে ও নিরবচ্ছিন্নভাবে ট্রেন যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। মিলবে অর্থনৈতিক সুফলও। হাবিবুর রহমানের ক্যামেরায় সিরাজগঞ্জ থেকে রিপোর্ট করেছেন আনোয়ার হোসেন। প্রায় 3.5 মিনিটে যমুনা নদী পার হলো ট্রেন।
যমুনা রেল সেতুতে এই বাহনটি চলতে পারবে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে। পাশের যমুনা সেতুতে ফাটল দেখা দেওয়ার পর গতি কমিয়ে চালানোর জন্য সেখান দিয়ে ট্রেন পার হতে সময় লাগত 20 মিনিট। 50টি পিলার আর 49টি স্প্যানের উপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির 4.8 কিলোমিটারের এই অবকাঠামো নির্মাণে খরচ হয়েছে প্রায় 16,781 কোটি টাকা, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ দিয়েছে। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই সেতুটির স্থায়িত্ব ধরা হয়েছে 100 বছর। জাপানের ওটিজি এবং IHI যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে। 2020 সালের 29শে নভেম্বর এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। 2023 সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে তা সম্পন্ন হলো চলতি বছর। সকালে টাঙ্গাইল জেলার ইব্রাহিমাবাদ রেল স্টেশনে যমুনা রেল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যোগ দেন প্রকল্প সংশ্লিষ্ট রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনসি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুউকি। পরে সিরাজগঞ্জের সায়দাবাদ রেল স্টেশনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। প্রকল্পটি বাস্তবায়ন হওয়ায় যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেন প্রকল্প সংশ্লিষ্টরা। ডাবল লাইন সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে দুটো লাইনে আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে আমাদের ট্রেন চলাচল করবে এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধ কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে। যমুনা রেল সেতু চালু হওয়ায় সন্তুষ্টি জানালেন এই পথে চলাচলকারীরা। সিরাজগঞ্জের মানুষ আমরা এই রেল সেতুটি চালু হওয়ার কারণে আমরা অত্যন্ত আনন্দিত। এত ভালো লাগতেছে যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই রেল সেতুটা উদ্বোধন করে আমাদের সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের দ্বার খুলে গেল। সেতুটি ব্যবহারের জন্য ট্রেনের আসনের শ্রেণীর উপর নির্ভর করে সর্বনিম্ন 45 টাকা এবং সর্বোচ্চ 160 টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হবে। গত 12 ফেব্রুয়ারি থেকে যমুনা রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করছে। আজ উদ্বোধনের মধ্য দিয়ে এই সেতুর নিয়মিত কার্যক্রম শুরু হলো। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন প্রতিদিন এই দীর্ঘ রেল সেতু দিয়ে 88টি ট্রেন চলাচল করতে পারবে। আনোয়ার হোসেন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক DSC-X 4 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5210-এ। বেচা কেনা হয়েছে 451 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 186টির, কমেছে 156টির, আর অপরিবর্তিত আছে 56টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের মধ্যভাগে এসে কিছুটা সেল প্রেশার লক্ষ্য করা গেলেও দিন শেষে মার্কেট তার রিকভারি করে যায়, যার ফলস্বরূপ মার্কেট আজ 5 পয়েন্ট পজিটিভ নিয়ে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটের লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 186টি, কমেছে 156টি এবং অপরিবর্তিত ছিল 56টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 451 কোটি টাকা। মার্কেটের গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 390 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 468 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকোয়ার। আজকে এদের প্রায় 19 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল স্কয়ার ফার্মা। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে রবি। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পরচুলা তৈরির কারখানা বদলে দিয়েছে পাবনার প্রত্যন্ত এক জনপদের 200 নারীর ভাগ্য। আত্মপ্রত্যয়ী এসব নারীর তৈরি পণ্য দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট। পাবনা চাটমোহর উপজেলার প্রত্যন্ত গ্রাম কাটাখালীর ক্ষুদ্র নারী উদ্যোক্তা দুই বোন তাজনাহার হাসি ও আরজিনা আক্তার খুশি 2010 সালে সামান্য পুঁজিতে ছোট্ট একটি টিনের ঘরে 10 জন কর্মী নিয়ে এই কারখানাটি স্থাপন করেন। হাসি ও তার স্বামী কাজ করতেন ঢাকার একটি পরচুলা কারখানায়।
তার কাছ থেকেই কাজ শিখে দুই বোন প্রশিক্ষণ দেন গ্রামের অন্য নারীদের। এরপর আর থেমে থাকতে হয়নি। বাণিজ্যিক সাফল্যে ক্রমেই বেড়েছে কারখানার ব্যাপ্তি। 2010 সালে কাজটা আসছে, আসার পরে 4 জন 6 জন 8 জন 10 জন করতে করতে এখন 200-র উপরে চলে গেছে মানুষ। আমি যেরকম পারছি, আমি চাই প্রতিটা নারী যেন নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, যাতে তারা স্বামীর বোঝা না হয়, বাবা মার বোঝা না হয়। দুই বোনের কঠোর পরিশ্রম ও ধারাবাহিক সাফল্যে মাত্র 15 বছরেই গড়ে ওঠে পাকা অবকাঠামো, যেখানে কাজ করছে গ্রামের প্রায় 200 নারী। বসে থাকা চায়, কাজটা করে আমরা খুব একবার উন্নতি হয়েছি। সবসময় আমাদের হাতে টাকা পয়সা সবসময় থাকে, মানে বাবা মার উপর কোনো প্রেশার পড়ে না। এটা হচ্ছে আমরা নিজের পড়াশোনা নিজেরাই চালিয়ে যেতে পারি। অনেক দারিদ্র আছে, দারিদ্রটা মুছে যায়, দেখা যাচ্ছে সংসারে অনেক অশান্তি হয়। সেই হিসাবে এখানে কাজ করে স্বামীকে 2 টাকা দিলে তা কোথায় থেকে আসে। এ কারখানার পরচুলা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। এ কারখানায় কাজ করে স্বাবলম্বী নারীরা এখন আর কারো মুখাপেক্ষী নয়। নিজের ভাগ্য বদলের পাশাপাশি ঘুচে গেছে পরিবারের অভাব অনটনও। আমরা এই কাজটা পেয়ে অনেক খুশি। ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারি, সংসারে খরচা চালাতে পারি। নতুন যারা আসে তারা কাজ শেখাই, কাজ দেই, কাজ নেই। তারা এমন একটা আয়োজন করছে, এমন একটা উদ্যোগ নেওয়ার কারণে এই এলাকার মেয়েরা আজকে আত্মনির্ভরশীল, আজকে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এই কারণে এলাকায় একটা শান্তির বাতাস বয়ে দিতে পারছে। আত্মপ্রত্যয়ী এসব নারীর দারিদ্র্য জয়ের গল্প অন্যদের জন্য দৃষ্টান্ত মনে করেন স্থানীয়রা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।